স্যার মাত্রই একটা ক্লাস শেষ হলো, 11টার মনে হয় 5 মিনিট আগে। তো কি অবস্থা, শীতে জমে টমে গেছো নাকি? রেসপন্স নাই কোনো। আর সিলেবাস তো খুব ছোট আর সহজ, তো যেগুলো পার্ট পড়েছি সলিড সলিউশন ডিফিউশন চ্যাপ্টারে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা প্র্যাকটিস করবা ক্যালিস্টারের বই থেকে। কিছু মানে এক্সাম্পল আছে আর প্লাস কিছু হচ্ছে তোমার হচ্ছে ইয়ে থেকে চ্যাপ্টারের শেষে দেখবা যে কোশ্চেন আছে, ওইখান থেকে হচ্ছে প্র্যাকটিস করবা তোমরা। ফার্স্ট চ্যাপ্টার ডিফিউশন দেখবা আছে ক্যালিস্টারের বই থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা, তোমাদের সাথে আর কি পেপ টক অনেক হলো, ক্লাস শুরু করি একটু। ক্লাসের দিকে যাই। স্যার আর অ্যাটাচমেন্টে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম স্যার। হ্যাঁ, অ্যাটাচমেন্টে যায় তো ওটা শিখবা যে কিভাবে সিরামিক একটা প্রোডাক্ট তৈরি করা যায়। মানে একদম তোমাদের বেসিক থেকে র মেটেরিয়াল থেকে শুরু করে একদম ফাইনালি প্যাকিং পর্যন্ত কিভাবে ধর একটা র মেটেরিয়াল তৈরি করে এটা শিখবা। এই তোমরা হচ্ছে এক কাজ করবা, এই যেখানেই যাও বুঝতে পারছো, এগুলো অ্যাটেন্টিভলি আর কি দেখার চেষ্টা করবো আর বেশি বেশি কোশ্চিন করবো ওদেরকে। আর এই যে যে মনে করো যে ইন্ডাস্ট্রি যাচ্ছে, যে ধরো টাইলস যেটা যাচ্ছ, টাইলস কিভাবে তৈরি হয় তোমরা আগেই যাওয়ার আগে একটু দেখে যাবা বা একটু স্টাডি করবা হালকা, তো ইউটিউবে ভিডিওগুলো দেখবা যে কিভাবে টাইলস তৈরি করে। তো আগে থেকে জানা থাকলে ওইখানে গিয়ে তোমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখবা সবকিছু। তাহলে তোমাদের মনের মধ্যে আগে থেকে যদি তোমরা কিছু জেনে থাকো বা কিছু স্টাডি করে থাকো, তাহলে তোমাদের মধ্যে কিছু কোশ্চিন হয়তো মানে তোমাদের জন্য হ্যাঁ তোমার জমা করে রাখবে। এই কোশ্চিন গুলো ওইখানে গিয়ে যারা হচ্ছে স্টাফরা যখন দেখাবে তখন ওনাদেরকে কোশ্চিন গুলো করতে পারবা। বা বিষয়টা সহজ হয়ে যাবে, তুমি ধরো আগে থেকে জানো জিনিসটা, পরবর্তীতে এটা দেখালে তোমার পরিচিত আগে থেকে ফ্যামিলিয়ার থাকলে তোমার সুবিধা হবে এটা। তো এই জন্য বলছি তারা করা হয় এটা একটু দেখে যাবা, অন্তত একটু হালকা স্টাডি করে যাবো, অন্তত প্রসেস গুলা কি কোন কোন প্রসেস তৈরি করা হয়। কারণ টেবিল আর টাইলস তৈরি প্রসেস আলাদা একটু। এই স্টেপ মোটামুটি 9-10টা থাকে, বাট একটু ডিফারেন্স থাকে টাইলস আর এটা। তো এটাই আমার সাজেশন থাকবে যে তোমরা হচ্ছে ওদেরকে মানে যত কোশ্চিন তোমাদের জমা আছে যেখানে যেটা বুঝবে না সেটা কোশ্চিন করে নিবা বেশি বেশি করে। আর মোটামুটি 2 ঘন্টা করে দেখায় প্রতিদিন ডেইলি, ওই 2 ঘন্টা একটু। আর এই বিষয়গুলো ইয়ে করে রাখবা, তোমরা হচ্ছে নোট করে নিবা সব ছোট ছোট যে বিষয়গুলো থাকে। আর কোনো কিছু যদি আনইউজুয়াল মনে হয় ওই সব সম্পর্কে ওদের সাথে কোশ্চিন করবা। আর মোটামুটি ফ্রেন্ডলি থাকে যাদেরকে দায়িত্বগুলো দেওয়া হয়। তো আশা করি আমি যে তোমরা ভালোভাবে আর কি অ্যাটাচমেন্ট গুলো করতে পারবা। কতদিনের মতো যেতে হয়? এটা হচ্ছে ওই কোম্পানি যারা যেটাতে ইন্ডাস্ট্রিতে যাবা সেটার হচ্ছে স্টাফ ম্যানেজমেন্ট বা ওরা অ্যাডমিনিস্ট্রেশন কতদিন তোমাদেরকে চাইবে সেটার উপর ডিপেন্ড করবে। তোমাদের যতদিন সময় লাগে, মনে করো 9-10টা সেকশন দেখানো হবে পার্টলি, মানে একদিন র মেটেরিয়াল দেখাবে, একদিন ফায়ারিং দেখাবে, একদিন হচ্ছে গ্লেজিং, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আছে। তো ডিপার্টমেন্ট ভাবে একদিন করে দেখলেও তো মোটামুটি ধরো 12-13 দিন সময় লাগবে। তো মোটামুটি 15 days 15 দিন করলেই হয়। তারপরে যদি তোমরা বেশি করতে চাও 20 দিন ম্যাক্সিমাম, মানে 20 দিন করা যায়, 20 দিন করে থাকতে পারো আমরা। তবে এটা সব বলে দেয় ওরা যে কতদিন পর্যন্ত ওরা ট্রেনিং করাবে প্রথমে শুরুতে। তো যে কদিনে থাকো ওটা কথা না, তোমার হচ্ছে ফুললি তুমি জিনিসগুলো বুঝলা কিনা, প্রসেসটা বুঝতে পারছো কিনা, পুরো টোটাল প্রসেস, এটা হচ্ছে কথা। তুমি এটা যদি 15 দিনেও বুঝতে পারো কোনো সমস্যা নেই, 10 দিনে বুঝতে পারলে এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। স্যার আমার ইন্টারনেটটা না অনেক আনস্টেবল, খালি বাইর করে দিতেছে স্যার। আনস্টেবল তুমি ওইভাবেই থাকো, এখন তোমার আনস্টেবল হলে আমি দিতে পারবো না। স্যার আপনাকে একটু জানাই রাখলাম স্যার, খালি বের করে দিতেছে স্যার। তুমি যত আর কি যতটুকু দেখতে পারো সেটাই দেখো। স্যার ওই কি বলে ইন্ডাস্ট্রি যেটা সিলেক্ট করবো ওটাকে আমরাই করব নাকি ডিপার্টমেন্ট থেকে করে দিবে? না, তোমরা সিলেক্ট করবে। কিন্তু স্যার ওখানে ইন্ডাস্ট্রিতে কথা বললে বলতেছে যে হ্যাঁ ফাইনালি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে কথা বলে সব কনফার্ম করতে হবে। কথা বলে কনফার্ম করে দেন হচ্ছে ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করলে তখন একটা মেইল হ্যাঁ, করবে। তোমাদের যে কোর্স অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলবা, তাহলে উনি হচ্ছে মানে হেড স্যারের আর কি, হেড স্যারের শেষ ফাইনালি আর কি পাঠাবেন, ওখানে ইমেল পাঠিয়ে দিবে, মানে অফিসিয়ালি আর কি ডিপার্টমেন্ট থেকে। বুঝতে পারছো? তোমরা জাস্ট কনফার্ম করো যে ওনারা তোমাদের রবীন্দ্রনাথ মাসে, এইটা জাস্ট। আর বাকি অফিসিয়াল কাজগুলো তোমাদের কিছু করতে হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছ? দেখো শুরু করে দিছি আর কি। তোমাদের যেটা পড়াবো আজকে হচ্ছে হিট ট্রিটমেন্ট। স্টিলের কিভাবে হিট ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা করা, তাই তো? তো এখানে চিকিৎসা না, হিট ট্রিটমেন্ট মানে মনে করো স্টিলের ট্রিটমেন্ট করে কিভাবে প্রপার্টিস গুলো আর কি ডেভেলপ করা যায় সেটা। তো তার আগে দেখো এখানে
স্যার গতদিনে ফেজ ডায়াগ্রাম পড়ানোর সময় কিছু বলছিলাম রিয়েল টেম্পারেচারের কথা। এখানে ওই লাইনগুলো দেখবো, এটা হচ্ছে ইয়ে ডায়াগ্রাম আর কি, স্ট্রেস ডায়াগ্রাম, সেটা ছোট করে শর্ট করে দেখানো হয়েছে। তার ভিতরে দেখো কয়েকটা লাইন দেখো, এই যে A1 A2 A3 এইগুলো দেখো, এইগুলো সম্পর্কে আমরা দেখবো এখানে। এই যে এই লাইনটা দেখতেছো যে PSA13, এটা হচ্ছে যে 723 ডিগ্রি সেন্টিগ্রেডের যে লাইন, মানে হচ্ছে এটা হচ্ছে ইউটেকটিক ইউটেকটয়েডের লাইন আর কি। তো এই 723 ডিগ্রি সেন্টিগ্রেড এই লাইনটার নাম দেওয়া আছে দেখো A1, মানে A13 এই পাশে, আর এই পাশে দেওয়া আছে দেখো A1, মানে এই যে S যেটা আছে 0.87, এটা কি পয়েন্ট? এই পয়েন্টের নাম কি? ইউটেক্টেড পয়েন্ট। হ্যাঁ, ইউটেক্টয়েড পয়েন্ট। স্যার হ্যাঁ, ইউটেক্টয়েডের দেখো লেফট সাইডে যে পোর্শনটুকু মানে যতটুকু লাইন আছে এটাকে বলা হবে A1, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা দেখো A13, বাট টুগেদার A1 A13 এই দুইটাকে একসাথে মিলে বলা হবে হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল লাইন। ঠিক আছে, নিচে আছে এটাকে বলবো আমরা লোয়ার ক্রিটিক্যাল লাইন। কিন্তু একটা কোশ্চেন হতে পারে, লোয়ার ক্রিটিক্যাল লাইন তো একটা লাইনই বোঝাচ্ছে, দেখো এই ফুল এই যে 723 ডিগ্রি যে লাইন, এই লাইন পুরোটাকেই লোয়ার ক্রিটিক্যাল লাইন বলা হচ্ছে, কিন্তু এদের দুইটা নাম কেন তাহলে? A1 এই পাশে বলা হচ্ছে, আবার এই পাশে A13 কেন? এই কোশ্চেন মাথায় রাখো। আর উপরের দিকে দেখো, এই যে দেখো এখানে A3 যেটা আছে, এই যে লাইনটা অস্টেনাইটের যে লাইন, এটা 900 ডিগ্রি এখান থেকে যে G আর S বরাবর, এটা দেখো এটার নাম বলা হয়েছে কি A3। A3 এটা। আর এই পাশে যেটা আছে সেটা দেখো SCM, মানে হচ্ছে SE এই লাইনটা, এটাকে বলা হবে, এই দুইটাকে উপরে দুই লাইনটাকে বলা হবে আপার ক্রিটিক্যাল লাইন। নিচকে দুইটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল, আর উপরে দুটো হলো আপার ক্রিটিক্যাল লাইন। তো এই লাইনগুলোর একই নাম, কিন্তু এটা হচ্ছে ডিনোট করা হচ্ছে দুইটা, মানে যে দুই ভাবে দেখো, একবার A1 দিয়ে, একবার ACC, একবার ACM, একবার A3, মানে আলাদা আলাদা ভাবে ডিনোট করার কারণ কি? তো এটা কারণটা বলতেছি দেখো, এটার কারণ হচ্ছে এই লাইনগুলোর যে টেম্পারেচার 723 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ফিক্সড থাকে না। এখন যদি একসময় দেখা যাচ্ছে যখন আমি হিটিং করা হচ্ছে স্টিলকে, তখন দেখছি এই আপার ক্রিটিক্যাল লাইনটা একটু উপরের দিকে উঠে যায়, 723 আছে সেটার চাইতে কি হতে পারে যে একটু উপরের দিকে উঠে গেল, হাইপার ইউটেক্টয়েড একটু উপরের দিকে চলে যায়, 723 থেকে 730 হয়ে যেতে পারে। আবার যখন কি করা হয়, কুলিং করা হয়, কুলিং করার সময় এই লাইনটা দেখা যাচ্ছে ফিক্সড থাকে না, এইখানে ফিক্সড থেকে একটু ধরো কমে যায়। তো এই জন্য যে উঠানামা করে, এই জন্য মনে করো পার্টলি পোর্শনের জন্য একটা পাশের নাম দিয়েছে A1, আর এক পাশে বলা হয়েছে যে হাইপার ইউটেক্টয়েডের জন্য A13, আর হাইপোর জন্য A1। এটা কি বোঝা গেল যে নাম কেন আর কি ডিফারেন্ট করা হয়েছে? এটা হচ্ছে হিটিং আর কুলিং রেটের জন্য, মানে হিটিং এর সময় এই লাইনগুলো টেম্পারেচার স্টেবল থাকে না, এই আপার ক্রিটিক্যাল বা লোয়ার ক্রিটিক্যাল লাইনের। বাট এখানে হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আমি যদি হিটিং আর কুলিংটা যদি খুব স্লো রাখি, তখন আমি এই স্টেবল পজিশনটা পাবো, মানে 723 ডিগ্রির একটা স্টেবল লাইন। বাট যদি হিটিং আর কুলিং রেট একটু বাড়াই দিই, তখন আর এই স্টেবল অবস্থায় থাকবে না। এই জন্য হচ্ছে নামটা ডিফারেন্ট করা হয়েছে। এটা কি বুঝতে পারছো যে একটা সেম লাইনে দুইটা মানে হচ্ছে সিম্বল দিয়ে ডিনোট করা হচ্ছে কেন? ক্লিয়ার? সবাই বুঝছো এটা? তো জাস্ট হচ্ছে হিটিং আর কুলিং রেটের ডিফারেন্টের জন্য। তাহলে একটা এই জেনে রাখো, তাহলে দেখে নাও, এই এটা আমার একটু পরে কাজে লাগবে এই ট্রিটমেন্টের সময়। তাহলে দেখো A1 লাইন আর A13 বললে এটা বুঝে নেবে যে লোয়ার ক্রিটিক্যাল লাইন, আর A3 আর ACM এই দুটো দিয়ে বোঝাবে আপার ক্রিটিক্যাল লাইন। তাহলে হচ্ছে দেখো পরে এখানে ওই যে কথাবার্তা আমি বললাম যে হিটিং বা কুলিং রেটের জন্য কিভাবে চেঞ্জ হয়, এইটুকু পড়লে তোমরা এখান থেকে বুঝতে পারবে, শব্দ আছে। আর লাস্টের ফাইনালি যে পড়া দেখ এখানে কি বুঝলে একদম শেষে, যদি ইনফিনিটলি স্লো হিটিং আর কুলিং করা হয় তাহলে কি দে উইল প্রবাবলি অপারেট এক্স্যাক্টলি দ্য সেম টাইম, মানে সেম টেম্পারেচার, মানে ওই যে আপার ক্রিটিক্যাল লাইনটা একই টেম্পারেচার এক্সিস্ট করবে, মানে যে দুইটা পোর্শনে ডিভাইডেড না হয়। যদি কি বলছে ইনফিনিটলি স্লো হিটিং এন্ড কুলিং করা হয়, কিন্তু এই যে স্লো হিটিং আর কুলিং এত করা হয় না, কারণ হচ্ছে এগুলো টাইম কি, টাইম ইজ রিসোর্স, মানে টাইমটা তো খুব মূল্যবান। এই জন্য এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা সবসময় আসে না যখন আমি কমার্শিয়ালি মনে করি চিন্তা ভাবনা করা হয়। এইবার আসো হিট ট্রিটমেন্টের ডেফিনেশন। হিট ট্রিটমেন্ট মানে কি এটা বুঝতে হবে। তো হিট ট্রিটমেন্ট বলতে মানে সিম্পলি একভাবে বুঝবে কম্বিনেশন অফ সিরিজ অফ হিটিং এন্ড কুলিং অপারেশন। হিট ট্রিটমেন্ট কি থাকবে, একটা থাকবে হিটিং স্টেজ, একটা থাকবে মানে হিটিং আর কুলিং, এগুলো হচ্ছে বলা হয়েছে সিরিজ আকারে। সিরিজ মানে অনেকবার, মনে করো একবারের বেশি। অনেক সময় দেখা যাচ্ছে একবার হিটিং একবার কুলিং করা হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে সিরিজ অফ হিটিং মানে অনেকবার কুলিং আর হিটিং করা হয়, যাতে হচ্ছে ইয়েটা মানে আমি যে ডিজায়ার্ড একটা স্টিলের যে ডিজায়ার্ড একটা প্রপার্টিস চাই সেই প্রপার্টিসটা পাওয়ার জন্য। তো
তো এই ডেফিনেশনটা একটু পড়লে বুঝো। দেখো বলেছে অপারেশন অথবা কম্বিনেশন অফ অপারেশন ইজ হিটিং অ্যাট এ স্পেসিফিক রেট। স্পেসিফিক রেট মানে হিটিং এর একটা রেট থাকবে, সোকিং অ্যাট এ টেম্পারেচার ফর এ পিরিয়ড হবে। সোকিং মানে হচ্ছে হোল্ডিং টাইম বলছে, আমি বলছি পরে। আর কুলিং, হ্যাঁ কুলিং করা হবে একটা স্পেসিফাইড রেটে। আর এইমটা কি দেখো, এটার বলছে এইমটা হচ্ছে যে ডিজায়ার্ড প্রপার্টিজ জেনারেট করার জন্য। আর দেখো তার পাশে যেটা দেয় বলছে কি ফিজিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যাগনেটিক। তার মানে এই প্রপার্টিজ গুলো মডিফাই করা যায়। প্রপার্টি চাই, মনে করো সাপোজ ম্যাগনেটিক প্রপার্টিজ ভালো চাই, তাহলে হচ্ছে কি এই হিট ট্রিটমেন্টের মাধ্যমে এটা আমি পাবো। ফিজিক্যাল, ইলেকট্রিক্যাল এই প্রপার্টিজ গুলো চেঞ্জ করা যায়, মডিফাই করা যায়। হিট ট্রিটমেন্ট কিভাবে করা হয়? ফার্স্টলি যে কোনো ম্যাটেরিয়ালের হিট ট্রিটমেন্ট এই তিনটা স্টেজ থাকে। এই যে এলাকা দেখতেছো এটা হচ্ছে হিটিং স্টেজ বা হিটিং পিরিয়ড এটা। তারপরে এই যে এখানে যে হোল্ডিং যে লেখা আছে ডেফিনেশন, ওখানে তোমরা সোকিং লেখা দেখছো, এই একই জিনিস। এটা হোল্ডিং টাইম, এখানে যে হোল্ড করে রাখা হবে ম্যাক্সিমাম যে টেম্পারেচার, এটা সে ডিপেন্ড করবে এই হোল্ডিং টাইমটা ম্যাটেরিয়াল মেল্টিং পয়েন্টের উপর। কারণ যে স্টিলটা নিব সেই ডিপেন্ড করবে যে হোল্ডিং টেম্পারেচারটা কত হবে। আর তারপরে দেখছো এইভাবে ফাইনালি কুলিং। তো কুলিং করার পরে একটা জিনিস দেখো, এই যে কুলিং কিন্তু এই যে এইখানে ঠেকাই দিছে, মানে 0 ডিগ্রি। এটা কি নিচেরটা হরাইজন্টাল লাইন কি মানে কি 0 ডিগ্রি না, এখানে যেহেতু 0 বোঝাচ্ছে, তো 0 ডিগ্রি যদি এই লাইনটা দাও তাহলে যে এখানে যে টাচ করা যাবে না কুলিং। কারণ কুল করে তো শেষ পর্যন্ত আমরা কোন টেম্পারেচার আসি, নর্মালি হচ্ছে কি যেই কুলিংই করি না কেন শেষ পর্যন্ত আমরা কি রুম টেম্পারেচারে নিয়ে আসি না একেবারে। তো রুম টেম্পারেচার নিয়ে আসলে এটা যদি 0 ডিগ্রি লাইন, এটা যদি 0 ডিগ্রি লাইন বলে দাও তখন এখানে টাচ করানো যাবে না। বাট এটা যদি 25 ডিগ্রি দিয়ে দাও এখানে বা রুম টেম্পারেচার, তখন এই যে তুমি টাচ করা দিতে পারবা। এটুকু কি বুঝলা এই জিনিসটা কি? এখানে Okay, sir. 25 ডিগ্রি দিয়ে দিবা, টেম্পারেচার এদিকে যাই দাও, আর এখানে 25 দিয়ে দেবে, তখন টাচ করাতে পারবা। যদি 0 দাও তাহলে এখানে একটু মানে ফাঁকা রাখবে, টাচ করাবে না। 0 ডিগ্রি তো কখনোই আসবে না, রুম টেম্পারেচার। আর এখন দেখো এই যে হিটিং করতেছি আমি, তাহলে এটার একটা হিটিং রেট থাকে স্টিলকে বা যে কোনো ম্যাটেরিয়ালকে। আবার কুলিং এর একটা রেট আছে। তো এখন ধরো কোন টাইপের আমি হিটিং রেট ইউজ করবো, স্লো হিটিং না স্লো কুলিং, হ্যাঁ, বা র্যাপিড হিটিং বা ফাস্ট কুলিং বা ফাস্ট হিটিং। তো এইগুলো ডিপেন্ড করবে আমি কোন টাইপের ধরো স্টিল চাচ্ছি বা কোন ম্যাটেরিয়াল আমি ইউজ করতেছি সেটার উপর। মানে স্টিল না বলে যদি ম্যাটেরিয়াল কথা বলি, যেমন ধরো গ্লাসের ক্ষেত্রে বললো এটা কি হিটিং রেটটা কি খুবই ফাস্ট, মানে হিটিং রেট যাই হোক, কুলিং রেটটা কি হবে অনেক ফাস্ট। তখন কুলিং রেটটা, এই যে কুলিং যেটা দেখতেছো এটা হচ্ছে কি মডারেট একটা কুলিং। যদি আমি ফাস্ট কুলিং চাইতাম তাহলে কি হতো, মনে করো ফাস্ট কুলিং গুলো কেমন হতে পারতো? ফাস্ট কুলিং গুলো করলে এরকম হতে পারে, ধরো এদিকে যত কমাই দিবে তার আরো ফাস্ট কুলিং। যদি এর সাইডে যদি আরো ফাস্ট কুলিং চাও তখন কি হবে, এইভাবে মানে ফাস্ট কুলিং করলে এগুলো কি, এটা কি শার্প কুলিং না, ফাস্ট কুলিং হচ্ছে। আর এটা হচ্ছে একটু স্লো কুলিং বা মডারেট কুলিং। এর সাইডে যদি আরো স্লো কুলিং করতে চাও তখন কি এই যে লাইন গুলো কি কি হয়ে যাবে, ধরো এইভাবে। আচ্ছা কাজ করতেছে না ঠিকভাবে। এইভাবে মনে করো এইদিকে চলে যাবে, এইভাবে দিলে কি হচ্ছে আরো অনেক স্লো কুলিং রেট আর কি, এটা দিয়ে বুঝেছে। এটা কি বোঝা গেল? জি স্যার। স্লো তো হিটিং এর ক্ষেত্রে ধরো এরকম হবে, হিটিং যেটা হচ্ছে মডারেট হিটিং, তুমি যদি আরো ফাস্ট হিটিং করে দাও তাহলে এই সোজা এরকম দিকে যাবে আর কি ফাস্ট হিটিং। আর এই যে হোল্ডিং টাইম, যেটা হোল্ডিং টাইম কেন দেওয়া হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, যখন আমি হিট দিচ্ছি একটা ম্যাটেরিয়ালে তখন কি হিট দিতে মনে করো একটা ফেজ থেকে আরেকটা ফেজ যাচ্ছে। যেহেতু এই যে স্টিলের ক্ষেত্রে দেখছি আমরা যে আয়রনের কিন্তু কতগুলো কি ফেজ চেঞ্জ হয়, মনে করো আলফা থেকে বিটাতে, মানে কি আলফা থেকে এক সময় কি ডেনড্রাইটে যাচ্ছে, মানে হচ্ছে ডেল্টাতে যাচ্ছে, অনেক সময় অস্টেনাইটে যাচ্ছে, ফেরাইটে যাচ্ছে। এই যে মনে করো একটা ফেজ চেঞ্জ, তার মানে কি একটা রিয়েকশন হচ্ছে এখানে। তো এই রিয়েকশন বা ফেজ চেঞ্জ যা ফেজ ট্রান্সফরমেশনটা কমপ্লিট হওয়ার জন্য আমার এখানে হোল্ডিং টাইমটা দিতে হবে, বুঝতে পারছো? নর্মালি এখানে স্টিলের ক্ষেত্রে হোল্ডিং টাইম 2 আওয়ার থাকে। তো অনেক সময় রিয়েকশন কমপ্লিট হতে বেশি সময়ও লাগতে পারে আমার। অনেক সময় কোনো রিয়েকশন কমপ্লিট হতে দেখা যাচ্ছে মনে করো 8 ঘন্টা 10 ঘন্টাও লেগে যায়। তখন এখানে হোল্ডিং টাইমটা আর কি বেড়ে যাবে মনে করো। তো হোল্ডিং টাইমটা মনে করো এটা হতে পারে মনে করো স্টিলের ক্ষেত্রে কম 500-600 বা 400 ডিগ্রি, বা গ্লাসের ক্ষেত্রে বললে একটু বেশি হবে 1400 1200 1400 এরকম ডিগ্রি আসবে, বুঝতে পারছো? তো এই জন্য হোল্ডিং টাইমটা কেন দেওয়া হয়, সেটা হচ্ছে একটা ফেজ ট্রান্সফরমেশন বা রিঅ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। এই যে এখন দেখো এখানে হিট ট্রিটমেন্ট কেন করা হবে, হিট ট্রিটমেন্টের পারপোজ কি।
তো এই পারপোজ তো যেটা বললাম আগে, এই যে প্রপার্টিজ গুলো মডিফাই করা, ওই একই কথা বুঝলেন। প্রপার্টিজ গুলো কি হতে পারে দেখো, এই যে স্ট্রেংথ, হার্ডনেস, ওয়্যার রেসিস্টেন্স, এগুলো ইনক্রিজ করার জন্য হতে পারে, ডাক্টিলিটি, সফটনেস ইনক্রিজ করার জন্য বা টাফনেস বাড়ানোর জন্য। আরেকটা আছে যে ইন্টারনাল স্ট্রেস, সময় কি স্টিল গুলোকে ফোর্জিং, রোলিং বা কোল্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের ফলে স্টিলের ভিতরে অনেক হচ্ছে রেসিডিয়াল স্ট্রেস বা ইন্টারনাল স্ট্রেস জমা হয়। এই স্ট্রেস গুলো রিমুভ করার জন্য হিট ট্রিটমেন্ট করা হয় এখানে। তারপরে যে মেশিনেবিলিটি বাড়ানোর জন্য, ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিস ইমপ্রুভ করার জন্য। তো এগুলো পড়ে নেব। অনেক সময় আছে আরেকটা হচ্ছে প্রপার্টি যেটা বাদ গেছে, যেটা সেটা হচ্ছে যে ফাইন গ্রেইন সাইজ। এটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে গ্রেইন সাইজটা ফাইন দরকার, ছোট গ্রেইন সাইজ দরকারের জন্য হিট ট্রিটমেন্ট করা হয়। and হিট ট্রিটমেন্ট ক্লাসিফিকেশন দেখবো আমরা। তো ক্লাসিফিকেশন টু টাইপস, একটা হচ্ছে বাক হিটিং আর একটা হচ্ছে সারফেসে হিটিং। তো বাক হিটিং দেখো চার টাইপস, এটা হচ্ছে অ্যানিলিং, এটা হচ্ছে নর্মালাইজিং, একটু দিয়ে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে হার্ডেনিং, আচ্ছা টেম্পারিং। তবে অ্যানিলিং এর চারটা পার্ট আবার, আর টেম্পারিং এর হচ্ছে এই কটা। তো আজকে তোমাদেরকে শুধু এই অ্যানিলিং সম্পর্কে, অ্যানিলিং এর চারটা পড়াবো, টেম্পারিং এগুলো হচ্ছে পরের দিনে পড়াবো নেক্সট ক্লাসে। আর সারফেসের যে ট্রিটমেন্ট, যে থার্মাল আর থার্মোকেমিক্যাল, যে কার্বোহাইজিং, নাইট্রেটিং, এগুলো হচ্ছে ম্যাডাম পড়াবে। আমরা ম্যাডাম অলরেডি পড়াই দিয়েছেন এগুলো। তো কি অবস্থা, ম্যাডাম কি পড়াইছে এগুলো? কার্বোহাইজিং জি স্যার। দেখবেন ম্যাডাম পড়াবে। আর এই লেফট পোর্শনে যেগুলো আছে এই বাক পড়াবো আর কি, বাক হিটিং বলে এগুলো। স্যার ম্যাডাম একটা প্রশ্ন করছিল স্যার, যেটা মানে আপনি পড়াবেন বলছিল, মানে অস্টেনাইট ফেজ যে কেন হচ্ছে স্যার, যেতে হয় স্যার ওই যে হার্ডেনিং করার জন্য স্যার, এরকম একটা টাইপ প্রশ্ন স্যার। আচ্ছা, অস্টেনাইট হার্ডেনিং যখন পড়াবো তখন তোমাকে এই কোশ্চেনটা মনে রাখো। হার্ডেনিং আচ্ছা নেক্সট ক্লাসে পড়বো, আজকে না, শুধু অনিলিং পড়াচ্ছি। তো এটা মনে রাখো, কোশ্চেনটা তখন করবা, দিয়ে দেবেন। এই যে দেখো এখন পড়াবো হচ্ছে অ্যানিলিং। তো এখানে দেখলা অ্যানিলিংটা ডেফিনেশন নরমালি বলতে গেলে কি, একটা ধরো হিট ট্রিটমেন্ট প্রসেস। তো হিট ট্রিটমেন্টে কি কাজ করা, প্রথমে স্টিলটাকে নিয়ে একটা ডিজায়ার্ড বা একটা ফিক্সড টেম্পারেচার প্রথমত। আচ্ছা এক্সকিউজ মি ফর মিনিট, কল দিস একটা। আচ্ছা যেটা বলছিলাম কি অ্যানিলিং সম্পর্কে, যে ফুল অ্যানিলিং, অ্যানিলিং এর চারটা পার্ট ছিল, তার মধ্যে একটা পার্টের নাম হচ্ছে ফুল অ্যানিলিং। তো হিট ট্রিটমেন্ট সাইকেলটা কি দেখলাম, যে একটা ডিজায়ার টেম্পারেচার প্রথমে আগে কি হিট আপ করা হবে, তারপর এখানে হচ্ছে হোল্ডিং করে কিছু সময় পর তারপর কুলিং করা হবে। তো এই যে এক একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, এটা মানে একটা আরেকটার থেকে আলাদা হবে, যে হিটিং আর কুলিং এর জন্য। মানে কিভাবে হিটিং করা হচ্ছে, ধরো ফুল অ্যানিলিং এর সাথে আদার্স আরেকটা অ্যানিলিং পার্ট যেমন স্পোরাইজিং ছিল, ওইগুলো হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েট করা হবে, সেটা হচ্ছে হিটিং আর কুলিং রেট দিয়ে। ধরো কিভাবে হিট কুলিং করা হবে আর কত ডিগ্রিতে হিট আপ করা হবে সেটা। তো অ্যানিলিং এর ক্ষেত্রে একটা জিনিস এটা খেয়াল করো, অ্যানিলিংটা করা হবে এই যে আপার ক্রিটিক্যাল যে লাইন দেখতেছো, এই যে ফুল অ্যানিলিং, দেখো এখানে হচ্ছে সব পার্ট বলে দিছে যে কোনটা হচ্ছে কত টেম্পারেচারে অ্যানিলিং করা যায়। এই যে ফুল অ্যানিলিং করা হবে, এইটা কি A3 লাইনটার নাম কি? আপার ক্রিটিক্যাল লাইন স্যার। হ্যাঁ, এই আপার ক্রিটিক্যাল লাইনের একটু উপরে দেখো ফুল অ্যানিলিংটা কোথায় আছে, এই যে একটু উপরে, বুঝছো? এই যে উপরে যেটা দেখছো এটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট উপরে আছে, মানে ফুল অ্যানিলিং করা হবে আপার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট উপরে। এখানে হচ্ছে মানে তার মানে কি, একটা স্টিল যদি আমি ধরো এই 0.8 বা এর অ্যারাউন্ড এখান নিই, এখান থেকে প্রথমে হিট আপ করতে হচ্ছে কি এই ফুল অ্যানিলিং টেম্পারেচার এইটা মনে করো 910 ডিগ্রি একটু নিচে আসবে, বা এই লাইনের একটু 50 ডিগ্রি ফারেনহাইট উপরে। তো এখান থেকে প্রথমে আগে হিট আপ করা হবে, তারপরে এখানে যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম এটা হচ্ছে হোল্ডিং করা হবে, তারপর কি স্লোলি কুলিং করা হবে। এটা মনে রাখবে একটা জিনিস, অ্যানিলিং এর ডেফিনিশন এটা বলতে হবে, স্লোলি কুলিং করা হবে ফার্নেসে, ফার্নেস অথবা হিট ইনসুলেটিং আদার্স, হ্যাঁ হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ভিতরে কুলিং করা হবে, ইদার ফার্নেস কুলিং অথবা আদার্স হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল। অ্যানিলিং এর ক্ষেত্রে এটা করা হবে, বোঝা গেল? অ্যানিলিং ডেফিনেশন আসলে এই কথাটা বলতে হবে, স্লো কুলিং ইন ফার্নেস। স্লো কুলিংটা ফার্নেস কুলিং হতে পারে বা আদার হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এই কথাটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানিলিং এর আর কি ফাইনাল মানে ফুল ডেফিনেশনে আর কি আসবে স্পেসিফিক্যালি। কি এটা কি বোঝা গেল?
जी सर। তো অ্যানিলিং এর ক্ষেত্রে অ্যানিলিং করার পর যে স্টিলটা পাওয়া যায় নরমালি হচ্ছে এই স্টিলের হচ্ছে গ্রেইন সাইজটা অনেক একটু বড় থাকে। এই যেখানে বলা যায় কোর্স পার লাইট থাকে। তো একটা জিনিস এখানে তোমার নতুন আসবে কোর্স আর হচ্ছে ফাইন। কোর্স মানে কি? কোর্স মানে মনে করবে ওটার হচ্ছে গ্রেইন সাইজ অনেক বড়। আর যদি আমি কোর্স পার লাইট বলি মনে করবে পার লাইটের গ্রেইন সাইজ অনেক বড়। কোর্স ফেরাইট বললে ফেরাইটের গ্রেইন সাইজ বড়, ঠিক আছে? আর কোর্স অস্টেনাইট বলে একই বলতে হবে। আর ফাইন মানে হচ্ছে ফাইন গ্রেইন সাইজ মানে হচ্ছে কি স্টিল যে অস্টেনাইট বা যে যে ম্যাটেরিয়াল বলবো ওটার হচ্ছে গ্রেইন সাইজটা অনেক ছোট থাকবে, ছোট হবে। মানে গ্রেইন সাইজ ছোট আর গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশনটা অনেক আর কি ইউনিফর্ম হবে। বুঝতে গেল? এটা হচ্ছে ডিফারেন্স কোর্স আর স্যার 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি বললেন একটা? আচ্ছা ওটা আমি আবার নেক্সট স্লাইডে আছে তখন আবার ফুললি বলবো। তখন এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস না কিন্তু ফারেনহাইট। হ্যাঁ এটা আবার খেয়াল করো, ফারেনহাইট আর সেলসিয়াস এক জায়গায় করো না। তো আর বাদ বাকি বিষয়গুলো দেখো এখানে কি আসবে। অ্যানিলিং করলে যেটা পাওয়া যাবে সেটা কোর্স পার লাইট। আর এই যে কোর্স পার লাইটের দেখো হার্ডনেসটা কি হচ্ছে ডাউনওয়ার্ডস মানে হচ্ছে কমে যাচ্ছে, আবার ডাক্টিলিটি হচ্ছে বাড়তেছে। আর একটা এই যে 3 নাম্বার লাইনে যে এসসিএমটা কি ছিল আপার ক্রিটিক্যাল লাইন, এই যে এইটা বললাম যে তোমাদের যে এই যে এই সাইডটা এই যে এখানে হচ্ছে রেড কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে কি হাইপো ইউটেক্টয়েডের দিকে না, যে 0.8 এটা হচ্ছে ইউটেক্টয়েড আর এই দিকে আসলে কি লেফট সাইডে আসলে হাইপো ইউটেক্টয়েড। তার মানে হচ্ছে হাইপো ইউটেক্টয়েডের সময় ফুল অ্যানিলিং এর ক্ষেত্রে হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনের উপরে ইউজ করা হবে। ফুল অ্যানিলিং কোথায় আছে? A1 লাইনটা কি লাইন? লোয়ার ক্রিটিক্যাল লাইন। হ্যাঁ একটা জিনিস খেয়াল করছো হাইপারের ক্ষেত্রে ফুল অ্যানিলিংটা কোথায় হবে? এই লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে, আর আপার ক্রিটিক্যাল লাইনের উপরে। একটু ডিফারেন্স না? এই যে একটু ডিফারেন্স মানে হাইপারের জন্য অ্যানিলিংটা যে একটু ডিফারেন্স হচ্ছে মানে টেম্পারেচার সব ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা তো বুঝতেছো নাকি এখান থেকে? কি তোমরা বুঝতেছো না? একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনের উপরে হাইপোর ক্ষেত্রে, আর হাইপার ইউটেক্টরের ক্ষেত্রে দেখো কি এটা কি লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে, মানে আপার ক্রিটিক্যাল লাইন তো এইটা তো দূর পর্যন্ত যাচ্ছে না, দেখো হাইপার। তাহলে দেখো এটা কি অ্যানিলিংটার মানে এখানে কোশ্চেনটা এরকম আসতে মানে কোশ্চেন হচ্ছে এরকম তোমাদের জন্মতে কোশ্চেন করতে পারে যে এরকম যে হাইপোর ক্ষেত্রে কেন হচ্ছে আমরা যাচ্ছি আর এই হাইপারের ক্ষেত্রে কেন যাচ্ছি না, মানে হচ্ছে লোয়ার ক্রিটিক্যালের জাস্ট একটু উপরে নিচ্ছি। এই কোশ্চেনটা মাথায় রাখো। আর বাদ বাকি যে হিট ট্রিটমেন্ট গুলো ছিল যে নরমালাইজেশন মানে নরমালাইজিং কোথায় করা হয় দেখো সবগুলো এখানে দেওয়া আছে যে কোন কোন পোর্শন জাস্ট এটা। এখন আমরা দেখো একটা আচ্ছা পারপোজ অ্যানিলিং এর কেন পারপোজ, অ্যানিলিং এর মেইন পারপোজ হচ্ছে একটা হচ্ছে গ্রেইন সাইজ রিফাইনমেন্ট করা, আর একটা হচ্ছে যে ইন্টারনাল যে স্ট্রেস গুলো ছিল সেই স্ট্রেস রিমুভ করা, আর বাকিগুলো আছে যে সফটনেস ধরো যে কি গ্রাফেনাইট একটা মাইক্রোস্ট্রাকচার বা টাফনেস বাড়ানো এইগুলো হচ্ছে এখান থেকে। এই যে দেখো এইখানে আছে আমরা একটা মনে করো 1 নাম্বার পিকচারে এইদিকে খেয়াল করো, এইদিকে এটা হচ্ছে তোমাদের আয়রন কার্বন ডায়াগ্রাম, বুঝতে পারছো যে কতদিনে তোমাদের যেটা পড়াইলাম। তো ওই ডায়াগ্রামে পার্টলি বিভিন্ন রকম পোর্শনে একটা হচ্ছে এখন আমরা ধরো একটা স্টিলের গ্রেইন অ্যানিলিং করব ফুল অ্যানিলিং, একটা এই গ্রে স্টিলের গ্রে অ্যানিলিং করলে তার ডিফারেন্ট পজিশনে মানে ডিফারেন্ট টেম্পারেচারে মাইক্রোস্ট্রাকচারটা কেমন হয় সেটা হচ্ছে এখানে একদম ফুললি মানে দেখাই দিচ্ছে। তো যেটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে 0.2 এক নম্বর পেজে দেখো 0.2% স্টিল নিয়ে। তো 0.2% স্টিলের কোন টাইপের স্টিল, হাইপো না হাইপার? হাইপো স্যার। হ্যাঁ হাইপো, তার মানে একটা হাইপো ইউটেক্টেড স্টিলে যদি আমি তোমাদেরকে আমি বলে দিই যে একটা হাইপো ইউটেক্টেড স্টিলের হ্যান্ডলিং দেখাও তাহলে তুমি 0.8 এর নিচে এইদিকে যে কোনো জায়গায় দেখতে পারো 0.2 ধরো 0.34 যে কোনো পোর্শনে তুমি মানে একটা লাইন ড্র করে এটা তারপর ব্যাখ্যা মানে এক্সপ্লেন করতে হবে। আর যদি হাইপার বলি তাহলে হচ্ছে এই পাশে চলে আসবে 0.8 এর এই পাশে, তখন হচ্ছে লাইনটা এই সোজা ড্র করতে হবে মানে যে A31 বরাবর এই বরাবর। তো এখন আমি মনে করো একটা স্টিল নিলাম 0.2% একটা স্টিল, এই স্টিলের হচ্ছে অ্যানিলিং করবো, ঠিক আছে? অ্যানিলিং করলে কি হবে সেটা আমি দেখবো যে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসে। তো দেখো হিটিং রেট শুরু হবে কোথা থেকে? রুম টেম্পারেচার থেকে। মনে করো 0.2% আমি একটা কোর্স একটা হচ্ছে স্টিল নিয়ে শুরু করলাম। তো ওই 0.2% স্টিল যদি রুম টেম্পারেচার থাকে প্রথমে এর মাইক্রোস্ট্রাকচারে কি থাকবে? এর ভিতরে পারলাইট আর কি থাকবে? ফেরাইট না?
জি স্যার। পারলাইটের ফেরাইট ছিল, এই পারলাইটের ফেরাইট মানে কোর্স অবস্থায় আছে, মানে কোর্স পারলাইট। তো এই কোর্স পারলাইটকে আমি হচ্ছে তোমার হচ্ছে ফাইন পারলাইটে কনভার্ট করবো, এই করার জন্য হিট ট্রিটমেন্ট করা যায় এই অ্যানিলিং প্রসেস। তো এইখান থেকে মনে করো আমি হিট দিতে শুরু করলাম। তো হিট দিয়ে এবার দিতে থাকলে এই যে A1 যে লাইন আছে, লাইনের আগ পর্যন্ত কি কোনো চেঞ্জ আসবে? এর কারণে এই টোটাল রিজনে কি থাকবে, ফেরাইটের পারলাইট। তার মানে দেখো A1 লাইন পর্যন্ত, মানে এটা হচ্ছে ফারেনহাইট দিয়ে দেখাচ্ছে এখানে 1333 ডিগ্রি ফারেনহাইট, বুঝতে পারছো? আর এই সেলসিয়াস নিলে 723 ডিগ্রি সেলসিয়াস। তার মানে A1 লাইনের আগ পর্যন্ত কি কোনো চেঞ্জ আসবে? না স্যার। হ্যাঁ, মানে কোনো চেঞ্জ আসবে না। বাট যখন A1 লাইন টাচ করে এই পাশে চলে যাবে, টাচ করবে, তখন কি হবে? তোমার এখানে কি ছিল আমার বলো তো? পারলাইট ছিল না, নিচে পারলাইট, কিন্তু এখানে কি থাকবে? অস্টেনাইটার ফেরাইট। তার মানে কি এই যে পারলাইট, আমার যে কোর্স ল্যামেলার যে পারলাইট গুলো ছিল, এই পারলাইট গুলো কি এখন আমার অস্টেনাইটে গ্রেইনে পরিণত হবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝছো? আর এই যে আগের যে ফেরাইট গুলো ছিল, এই ফেরাইটটা আনচেঞ্জ অবস্থায় থাকবে, কারণ এটা হচ্ছে কি ফেরাইটের ঘর। তো মানে এর এখানে কি কি ফেরাইট ছিল না, এই ফেরাইটটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, বুঝতে পারছো? এই ফেরাইটটা এখানে অবস্থা জাস্ট হচ্ছে কি পারলাইটটা হচ্ছে অস্টেনাইটের স্মল গ্রেইনে পরিণত হবে। এখন যদি এই যে টেম্পারেচার আমি যত এদিকে বাড়াতে থাকি, উপরের দিকে যেতে থাকি, তাহলে কি হবে? অস্টেনাইটের ইয়েটা কি অ্যামাউন্টটা বাড়বে না? জি স্যার। জি স্যার। অস্টেনাইটের অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তো একটা জিনিস তোমাদের হচ্ছে কতদিন ভুলে গেছিলাম, যে তোমাদের বলছিলাম না যে শুরুতে প্রাইমারি ফেরাইট কিছু তৈরি হয়। এই প্রাইমারি ফেরাইটের নাম আরেকটা বলা যায়, প্রাইমারি ফেরাইট না বলে প্রোইউটেক্টয়েড ফেরাইট বলা যায়, বুঝছো? জি স্যার। প্রোইউটেক্টয়েড ফেরাইট। এখন যদি এখন ধর আবার এই পাশে কি ছিল, প্রাইমারি সিমেন্টাইট তৈরি হতো না, এই তোমার হচ্ছে ইউটেক্টয়েড পয়েন্টের এই যে রাইট পাশে, এই পাশে একেও ধরো প্রাইমারি সিমেন্টাইট না বলে একে বলা হবে কি প্রোইউটেক্টয়েড সিমেন্টাইট। বুঝতে পারছো? এই যে প্রোইউটেটেড নাম, প্রাইমারি না বলে তোমার প্রোইউটেটেড ইউজ করবে, তো প্রাইমারি ইউজ করে দেবে একই, দুইটা মিলে। তো এখন ধরো এইখান থেকে যদি আমি কুলিং করি, মানে ধর এই পোর্শন থেকে আমি যদি কুলিং করে রুম টেম্পারেচার নিয়ে আসি, তাহলে হচ্ছে কি যে গ্রেইন সাইজ আমার যে কোর্স আগে যে পারলাইটের কোর্স গ্রেইন ছিল, ঠিক গ্রেইন সাইজটা কোর্সই থাকবে, এটা খুব একটা চেঞ্জ হবে না। বাট যখনই আমি অল্টারনেটলি যদি আরো উপরের দিকে থাকতে থাকি, যত মনে করো এইভাবে উপরের দিকে টেম্পারেচার বাড়াতে থাকবো অল্প অল্প ক্ষুদ্র পরিমাণে, যেহেতু এটা অস্টেনাইটের রিজন, তো অস্টেনাইটের গ্রেইনের সংখ্যা বেড়ে যাবে, মানে অস্টেনাইটের সাইজটা ছোট, স্মল অস্টেনাইটের নাম্বারটা বাড়বে। এরকম করতে হতে একদম ফাইনালি দেখো আমার কোথায় যেতে হবে, এই যে টেম্পারেচার দেখতেছো, এটা হচ্ছে অস্টেনাইটের, তার উপরে চলে যাও, মনে করো এটার উপরে, তাহলে এই পজিশনে কি থাকবে? শুধু অস্টেনাইট স্যার। অস্টেনাইট স্যার ছিল, সেগুলা কি কনভার্ট হয়ে একদম একদম ফাইন কি অস্টেনাইট গ্রেইনে পরিণত হবে, বুঝতে পারছো? এখানে বলা হয়েছে যে ফাইন গ্রেইন অস্টেনাইটে পরিণত হবে, মানে এটা একদম ফুললি অস্টেনাইটের রিজন তৈরি হয়ে গেল এখানে, বুঝতে পারছো? একটা হোমোজিনিয়াস, তার মানে কি এর মধ্যে আর অন্য কিছু নাই, ফেরাইট বা কোনো কিছুই নাই। তো এখানে শুধু হচ্ছে অস্টেনাইটের স্মল গ্রেইন তৈরি হচ্ছে। তো এই যে টেম্পারেচার দেখছে, যে ব্লু কালার দিয়ে যে মার্ক করা আছে এখানে, যে এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার অস্টেনাইটের একদম সর্বোচ্চ, মানে এই ফুল অ্যানিলিং এর সময় হিট ট্রিটমেন্ট একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম টেম্পারেচারটা ধরা হয়। আর এই টেম্পারেচারটা দেখো, এটা হচ্ছে কি আপার ক্রিটিক্যাল লাইন A3, এর উপরে এটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে হাইপোইটেক্টেড স্টিলের ক্ষেত্রে যে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দ্য আপার ক্রিটিক্যাল লাইন, এইটা হচ্ছে অ্যানিলিং এর ম্যাক্সিমাম বা ডিজায়ার টেম্পারেচার ধরা। তো এইখান থেকে তারপর যদি কুল করা হয়, মানে কিছু করে হোল্ডিং টাইম দিয়ে সোলিং পিরিয়ড দিয়ে তারপরে যদি কুল করা হয়, তাহলে রুম টেম্পারেচার আসলে একদম কোর্স, হ্যাঁ, পারলাইটের একদম কোর্স, মানে সরি এখানে হচ্ছে ফাইন গ্রেইন ল্যামেলার পারলাইট আর ফেরাইট পাওয়া যাবে। তো এই জন্য এই অ্যানিলিং এর ক্ষেত্রে হাইপোইউটেটেড স্টিলের যদি নেই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে হিটিং টেম্পারেচারটা নিতে হবে, এই যে তোমার যে লাইনটা আছে আপার ক্রিটিক্যাল যে লাইন, এই লাইনের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ। কি এটা কি বোঝা গেল এখন? জি স্যার। এখন যদি তোমাদের যে কোনো একটা স্টিল দিয়ে দিই, হাইপোইউটেটেড যে কোনো স্টিল, তাহলে তোমরা এটা পারবে না, যেমন তুমি যে সোজাই নাও, 0.3 সোজা নিলে এরকম জায়গা থাকবে, 0.4 নিলে এরকম, এইভাবে ড্র করে দিবা। আর মাইক্রোস্ট্রাকচারগুলো সব সেম থাকবে, একই, সবার একই, মানে এই রিজনে কোনো চেঞ্জ নেই। তাহলে বুঝতে পারছো? এখন যদি আমি একটা পরীক্ষা দিয়ে দিই, একটা উল্লেখ করে 0.35 স্টিলের তোমরা হচ্ছে মানে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসবে সেটা হচ্ছে ড্র করে দেখাও, পারবে না এখন? কি ব্যাপার, তোমরা বুঝো না এটা? প্রশ্নটা আরেকবার একটু স্যার যদি বলতেন। আচ্ছা, এখন ধরো এই যে তোমার যে 0.2% স্টিলের জন্য যে ফেনোমেননটা দেখানো হলো এখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে সবার জন্যই সেম, এই যে 0.8 এর আগ পর্যন্ত, মানে সব হাইপোইউটেক্টেড স্টিলের জন্য একই। যদি এখন ধরো এটা 0.2% এর জন্য ধরো অ্যানিলিং করে দেখানো হয়েছে যে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসতেছে, তখন যদি এটা যদি আমি যদি 0.2 না বলে ধরো 0.4 বা 0.35 বললাম,
যে কোনো একটা 0.5 বলে দিলাম, তাহলে তোমরা পারবা কিনা সেটা বলছি। জি স্যার, একই রকমই হবে না স্যার? 0.2 থেকে সব 0.8 একই, পর্যন্ত, সব একই হবে। 0.8 কিন্তু এক না, মানে 0.8 0.8 এর আগ পর্যন্ত আর কি স্যার? হ্যাঁ 0.8 এর এই পাশে একরকম হবে। তাহলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে হাইপো ইউটেক্টর স্টিলের ক্ষেত্রে এরকম আসবে, হাইপো ইউটেক্টয়েড মনে রাখো। এখন এবার দেখবো হচ্ছে হাইপার, হাইপার মানে কি 0.8 এর রাইট হ্যান্ড সাইডে আসবে, তাই না? জি স্যার। এইখানে আসবে। তো এইখানে দেখো লাইনটা ড্র করে দিও। দেখো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে হাইপো দেখছি, এবারে হাইপার। এটা 0.8, তো এটা ধরো কত আসবে? 0.8, এটা মনে করো 1 হতে পারে, 1% বা যেটাই না। তাহলে যদি এখন যদি হাইপারের ক্ষেত্রে আমি দেখি, মনে করো এই যে এই পজিশনটা হাইপারের ক্ষেত্রে দেখো যে শুরুতে কি থাকবে এখানে রুম টেম্পারেচারে? প্রথমে স্যার সিমেন্ট টাইট থাকবে স্যার। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস আগে বলা হয়নি, এর আগে দেখো এই যে ফাইনালি হাইপোইউটেক্টের ক্ষেত্রে আমি যে ফাইনালি অস্টেনেটের ঘরে যাই, যে সি পোর্শনে যে দেখতেছো এটা পাওয়া যাচ্ছে, এই মাইক্রোস্ট্রাকচারটা পাওয়া যায়। বাট এটা যখন কুল করে আবার যখন কি কুল করতে হবে না, ধরো ফাইনালি যে অস্টেনেটের যে 50 ডিগ্রি ফারেনহাইট এবং এখানে গেলাম, তারপর এখান থেকে কিছু পরিমাণ টাইম আর হচ্ছে হোল্ডিং টাইম দেওয়া ছিল, হোল্ডিং টাইমের পর আমি স্লো কুলিং, যেহেতু হ্যান্ডলিং করতে স্লো কুলিং করলে শেষ পর্যন্ত যে আমার রুম টেম্পারেচার যে মাইক্রোস্ট্রাকচার আসবে সেটা হচ্ছে এইটা ছিল। এখানে দেখো তো, দেখো এই এই পাশেটা ছিল হচ্ছে এনলিং এর আগে, আর এই পাশের যে মাইক্রোস্ট্রাকচার এটা হচ্ছে এনলিং এর পরে। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? জি স্যার। একটা ডিফারেন্স হচ্ছে পারলাইটের গেইনটা এখানে বড় ছিল, বাট এখানে দেখো পারলাইটের গেইনটা কি হয়েছে, ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? মানে ফাইন পারলাইটের গেইন আছে। তো এটাই হচ্ছে আমার দরকার, বুঝছো? ফাইন গেইন পারলাইট দরকার, মানে যে কোনো ম্যাটেরিয়াল হচ্ছে আমার ফাইন গেইন সাইজ দরকার। মানে স্যার স্লো কুলিং করলে স্ট্রাকচারে চেঞ্জ আসবে স্যার। হ্যাঁ, হ্যান্ডলিং আগে মতো থাকবে না। তাহলে হচ্ছে কোর্স থেকে আমি তো নিছিলাম ধরো কোর্স, কিন্তু ফাইনালি পেয়ে গেলাম কোনটা, ফাইন গ্রেইন মাইক্রোস্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা পারপাস, যেটা বললাম যে হ্যান্ডলিং করা হয় যে গ্রেইন সাইজ রিফাইনমেন্ট করার জন্য বা মাইক্রোস্ট্রাকচার রিফাইনমেন্ট করার জন্য। তো এটা হচ্ছে একটা। স্যার তাহলে স্যার অস্টেনাইট ফেজে আগে হিটিং করে নিয়ে যেতে হবে, তারপর স্যার কিছুক্ষণ হোল্ড করে স্লো কুলিং করে তারপরে স্যার আমরা এটা পাবো? হ্যাঁ, স্লো কুলিং করে রুম টেম্পারেচার নিতে হবে। স্লো কুলিং এর জন্য তুমি হচ্ছে এই যে ফার্নেস বা নরমাল ফার্নেস কুলিংই বলা হয় যেখানে আর কি, স্পেসিফিক্যালি ফার্নেস কুলিং করতে হবে। স্লো কুল করলে তোমার হচ্ছে সব জায়গায় মানে সব মেটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে ইয়েটা পাওয়া যায়, এই যে মানে হচ্ছে ফাইন গ্রেইন সাইজ, মানে গ্রেইন সাইজটা ছোট হয়ে যায়, স্মল হয়ে যায় এটা। তো এটা তো বুঝলা হচ্ছে হাইপোর ক্ষেত্রে। এবার আমরা হাইপারের দেখবো, হাইপার ইউটেক্টরে। তাহলে এটা হাইপার ইউটেক্টরের শুরুতে কি থাকবে, যে এর সাথে কম্পেয়ার করো, এ ফিগারের সাথে যেখানে দেওয়া আছে এর সাথে কম্পেয়ার করলে এখানে কি থাকবে? সিমেন্টাইটার ক্ষেত্রে ছোট গ্রেন সাইজ স্যার। না, শুরুতে মনে করো হচ্ছে ইয়ে করার আগ দিয়ে আর কি, একদম মনে করো শুরুতে মানে হচ্ছে তোমার চ্যানেলিং করার আগে, মানে প্রথমে যে ইনিশিয়ালি ধরো 1% স্টিল যেটা নিলাম, তার মধ্যে রুম টেম্পারেচার কি থাকবে? এখানে পারলাইট থাকবে, সিমেন্টাইট থাকবে, ঠিক আছে? তো এটাও সেম, ধরো এইভাবে যখন হিট আপ করা হচ্ছে, ধরো কি এই যে A31 এই লাইনের আগ পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না, তখন এই লাইনটা টাচ করবে, তখন এই পজিশনে গেলে মানে A31 এর উপরে যে আমি ম্যাক্সিমাম যে ধরো পয়েন্ট আগাইছি, এই পজিশনে আসলে কি তৈরি হবে? এখানে হচ্ছে কি আগের মতো কি থাকবে? অস্টেনাইট আর কি তৈরি হবে? সিমেন্টাইট, মানে পারলাইটটা কি সিমেন্ট সরি অস্টেনাইটে কনভার্ট হবে, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এখানে হচ্ছে আমার কি করতে হবে, আর হচ্ছে এই যে সিমেন্টাইটের জন্য যেহেতু একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো আমি লাইনটা এখানে কি ছিল, আপার ক্রিটিক্যাল লাইন ভেদ করে চলে গেছি, কিন্তু এখানে হচ্ছে এই A3 আমাদের ম্যাক্সিমাম যে পয়েন্ট দেখতেছো, এটাই হচ্ছে আমার হচ্ছে হ্যান্ডলিং এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট। আমি আর এইবার হচ্ছে কি আপার ক্রিটিক্যাল লাইনের দিকে যাব না, বুঝতে পারছো? এইখান থেকে আমি যদি কুল করা হয়, মানে এই যে আপার ক্রিটিক্যাল, এটা হচ্ছে কি লোয়ার ক্রিটিক্যাল লাইন A31 লাইন এর 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিব ম্যাক্সিমাম, এটা খেয়াল রাখো। হাইপারের ক্ষেত্রে আমি লোয়ার ক্রিটিক্যাল লাইনের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিচ্ছি, আর হাইপোর ক্ষেত্রে নিচ্ছি কি আপার ক্রিটিক্যালের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove। বুঝতে পারতেছো ডিফারেন্সটা কোথায়? মানে এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইন, মানে এর দুটো আমি যাবোই না। এখান থেকে হচ্ছে আমি কি কুল করলে নরমালি হচ্ছে এই যে পারলাইটের হচ্ছে স্মল পারলাইট মানে ফাইন পারলাইট এর সাথে হচ্ছে সিমেন্টাইট মানে প্রোইটেটেড সিমেন্টাইট কিছু পরিমাণ পাওয়া যাবে যদি কুল করা হয় এখান থেকে। তো তোমাদের হচ্ছে কোশ্চেনটা হবে হচ্ছে কি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে ইয়েটা নিলাম না কেন, মানে ফারেনহাইট টেম্পারেচারটা বাড়াইলাম না কেন, মানে হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিলাম না কেন? এটার একটা কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো কি হচ্ছে ফেরাইট, এই পাশে ছিল ফেরাইটটা কি স্ট্রাকচার, সফট,
আর এই পাশে কি তৈরি হচ্ছে সিমেন্টাইট। সিমেন্টাইটটা কি ছিল স্ট্রাকচার? হার্ড না? হার্ড এন্ড ব্রিটল, বুঝতেছো? এখন যদি আমি যদি উপরের দিকে যত যাবো এইভাবে যদি উপরের দিকে যেতে যাই সিমেন্টাইটের নেটওয়ার্কটা তত কিছু বাড়তেছে, মানে অস্টেনাইটে বাড়বে পাশাপাশি সিমেন্টাইট নেটওয়ার্কও বাড়তে থাকবে। আর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই যে সিমেন্টাইটের যে গ্রেইন গুলো থাকে, মানে টেম্পারেচার বাড়লে কি হবে বলতো? গ্রেইন সাইজ বড় হয়ে যায় না? জি স্যার। টেম্পারেচার বাড়লে হচ্ছে গ্রেইন সাইজটা হচ্ছে বড় হয়। তো এই জন্য সিমেন্টাইট এখানে আছে কি এই পজিশন থেকে যত উপরের দিকে থাকবে কি হচ্ছে যে অস্টেনাইটের গ্রেইন বাড়বে, ওর সাথে হচ্ছে সিমেন্টাইটের নেটওয়ার্ক ওর সাথে টুগেদার একসাথে আছে। তো সিমেন্টাইট হচ্ছে ব্রিটাল স্ট্রাকচার। তো সিমেন্টাইটের স্ট্রাকচার মানে তোমার হচ্ছে নেটওয়ার্কটা যদি বেড়ে যায় তাহলে স্টিলটা কি হয়ে যাবে? ব্রিটাল না? মানে টেম্পারেচার তুমি যত বাড়াতে থাকবে স্ট্রাকচারটা তত বেশি ব্রিটাল হবে। আর এই ব্রিটাল স্ট্রাকচার নিয়ে পরবর্তীতে হচ্ছে কি এটা হচ্ছে মেশিনিং করা যাবে না, মানে নেটওয়ার্ক যদি বেড়ে যায় আর ওইটা ওই স্টিলটা যদি কাটিং টুল ইউজ করে তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টাইটের প্লেন যেখানে ছিল কাটিং টুল এখানে ইউজ করলে ওইটা ব্রেক করবে, মানে না কেটে ওই হচ্ছে কি সিমেন্টাইটের প্লেনটা ওইখানে ব্রেক হয়ে যাবে। তো এই জন্য এই স্টিলটা হচ্ছে এই হাইপার হিটেড স্টিলটাতে লো টেম্পারেচার ট্রিটমেন্ট করা হয়। মানে ফাইনালি যে আপার ক্রিটিক্যাল লাইনের দিকে গেলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই জন্য এটা জাস্ট হচ্ছে কি লোয়ার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নেওয়া হয়। এটা সিমেন্টাইটের জন্য, কারণ সিমেন্টাইটের নেটওয়ার্ক ব্রিটল, যত টেম্পারেচার বাড়বে আর ব্রিটলনেস তত বেড়ে যাবে। এটা কি বোঝা গেল? একটা কোশ্চেন স্যার। স্যার যদি স্যার আমি ধরেন অস্টেনাইটে নিয়ে গেলাম স্যার, মানে হিট করতে করতে স্যার, ওই অস্টেনাইট স্ট্রাকচারকে আমি ধরে রাখতে চাই, এরকম কি কোনো ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ, ওই অস্টেনাইট দেখো উপরে বা 910 ডিগ্রি উপরে গেলে এখানে হচ্ছে তুমি অস্টেনাইট পাচ্ছ, কিন্তু তুমি চাচ্ছ যে রুম টেম্পারেচারে আমি অস্টেনাইট নিব, এই তো? জি স্যার, জি স্যার, এটাই স্যার, এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পসিবল। তোমরা এখানে দেখো তোমাদের পড়াচ্ছি যে অস্টেনাইট রুম টেম্পারেচার আছে না, কিন্তু এরপরে দেখো তোমাদের পড়াবো হচ্ছে অস্টেনাইটিক স্টিল, হ্যাঁ ফেরিটিক স্টিল, অস্টেনাইটিক স্টিল, ওইখানে গেলে বুঝবা। কারণ ওইখানে দেখবা হচ্ছে এর সাথে কিছু ডপিং করতে হবে, অস্টেনাইটের সাথে আদার্স কিছু ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে রুম টেম্পারেচার স্টেবল করা যায়। মানে যখন অস্টেনাইটিক স্টিল পড়াবো তখন ওইখানে নিলে বুঝতে পারবো জিনিসটা, বুঝতে পারছো? নর্মালি স্টেবল না, বাট এর সাথে ডোপিং টোপিং কিছু করে তখন হচ্ছে রুম টেম্পারেচার স্টেবল করা যায়। তো এখানে যেটা কি যেটা বুঝাচ্ছি বুঝতে পারছো যে কেন হচ্ছে যে এটা আমি আপার ক্রিটিক্যাল পর্যন্ত যাচ্ছি না, জাস্ট লোয়ার ক্রিটিক্যাল 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিচ্ছি হাইপারের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে সিমেন্টাইটের জন্য। এই পাশে কিন্তু সমস্যা নাই, এই যে দেখো ফেরাইট আছে, ফেরাইট সফট স্ট্রাকচার আর ও হচ্ছে টাফনেস ইনডিউস করে, মানে ডাক্টিলিটি বাড়ায় দেয়। তো এই জন্য এটা যত আমি উপরের দিকে টেম্পারেচার নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না, বাট এটা আমি যত উপরের দিকে নিয়ে যাবো এখানে ফাইনালি অস্টেনাইট পাবো, কিন্তু আবার যখন কুল করা হবে তখন কি এই যে সিমেন্টাইট আবার তৈরি হচ্ছে এখানে। তো এই জন্য হচ্ছে নর্মালি হচ্ছে হাইপারের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডলিং করার জন্য 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দ্য লোয়ার ক্রিটিক্যাল লাইনে ওগুলো হয়, কারণ হচ্ছে টেম্পারেচার বেশি বাড়তেছে আর হচ্ছে কি এই যে সিমেন্টাইটের মানে স্ট্রাকচার সিমেন্টাইট গ্রো করে ব্রিটল করে দিচ্ছে, এই জন্য হচ্ছে প্লেন অফ উইকনেস বলা হয় এখানে তৈরি হয়। এই জন্য হচ্ছে জাস্ট টেম্পারেচারটা কম রাখা হয়। তো এখানে ধরো দুইটা কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে কেন এই যে হাইপারের ক্ষেত্রে উপরে নেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে যে কোশ্চেন যে টেম্পারেচার বাড়ালে অসুবিধাটা কি? যে কোনো ম্যাটেরিয়ালে টেম্পারেচার বাড়ালে সমস্যা হচ্ছে গ্রেইন সাইজ গুলো বড় হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য সবসময় ডিজায়ার থাকে যে টেম্পারেচার কম। তো এখানে হচ্ছে ওইভাবে তোমরা এক্সপ্লেন করতে পারো। আর এখন একটা জিনিস খেয়াল করো, আবার ধরো এখান থেকে কুল করলাম, কুল করলে রুম টেম্পারেচার কি আসবে আবার বলো তো? এই যে সিমেন্টাইট যেটা থেকে যাচ্ছে, সিমেন্টাইট থাকতেছে না আমার, জি স্যার। এই জন্য দেখো একই অবস্থা, মানে এই হাইপারের যদি রুম টেম্পারেচার নিয়ে আসো দেখা যাচ্ছে সিমেন্টাইটের ভিতরে থেকে যাচ্ছে, যেহেতু সিমেন্টাইট ইজ হার্ড এন্ড ব্রিটল স্ট্রাকচার, আবার এই সিমেন্টাইটের গ্রেইন সাইজটা বড় হওয়ার জন্য এর মেশিনেবিলিটি খুব খারাপ আসে। তো এই জন্য এটা করা হয় কি হাইপার ইউটেক্টেডের ক্ষেত্রে এই অ্যানিলিংটা কখনোই ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারবে না। তার মানে হচ্ছে কি এই হাইপার ইউটেক্টেডে আদার্স আরো কিছু হিট ট্রিটমেন্ট করতে হবে, যে আরো যে 2-3টা হিট ট্রিটমেন্ট দেখলাম স্পেরোডাইজিং বা রুম মানে স্ট্রেস রিলিফ অ্যানিলিং আছে, এইগুলো করতে হবে, বুঝতে পারছো? তো কোশ্চেন হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে এটা যেহেতু কেন মানে হাইপার ইউটেক্টরের ক্ষেত্রে অ্যানিলিংটা কেন ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারে না। তো একই সেম ভাবেই তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা যে সিমেন্টাইট দিয়ে, যে সিমেন্টাইট নেটওয়ার্ক আছে ব্রিটল হার্ড থাকে, এটা দিয়ে মেশিনিং করা যায় না কারণ যেটা ব্রেক করবে, এই জন্য হচ্ছে ফাইনাল এই এটা কিন্তু হাইপার ক্ষেত্রে না, শুধু হাইপার ইউটেক্টেড স্টিলের ক্ষেত্রে, মানে সিমেন্টাইট তো আর হাইপার ক্ষেত্রে তৈরি হচ্ছে না, কিন্তু হাইপার ইউটেক্টেড স্টিলের ক্ষেত্রে এই যে অ্যানিলিংটা ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারে না। এগুলো বইতে আছে, পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এই জিনিসটা কি বুঝলা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, নূর সালাম, হাইপোর ক্ষেত্রে আমরা 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিচ্ছি লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে। না স্যার, আপার ক্রিটিক্যাল স্যার, আপার ক্রিটিক্যাল। হাইপারের ক্ষেত্রে বলছি। আচ্ছা স্যার।
আচ্ছা, কে বলতে পারবা? স্যার এটা স্যার ওই যে স্যার ব্রিটেলনেসের জন্য স্যার সিমেন্টাইট তৈরি হয় স্যার এটার ক্ষেত্রে স্যার, যার কারণে স্যার যদি আমরা স্যার বেশি টেম্পারেচারে নিয়ে চলে যাই স্যার আবার ক্রিটিক্যাল লাইন স্যার সব অস্টিনাইট হয়ে যাবে স্যার, আবার যখন রিটার্ন করবে তখন সিমেন্টাইটের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে স্যার এটা ব্রিটেল হয়ে গেলে স্যার এটা দিয়ে স্যার মেশিনিং করা যাবে না বা এটা পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যাবে না স্যার হয়তো, যার কারণে স্যার আমরা এই জিনিসটা স্যার রোধ করার জন্য স্যার টেম্পারেচার একটা ইয়ার মধ্যে রাখি স্যার লোয়ার স্যার হাইপার ক্রিটিক্যাল। যেহেতু এটা কি ব্রিটেল, শেষ পর্যন্ত রুম টেম্পারেচার কুল করলে ওই সিমেন্টাইট থেকেই যাচ্ছে ওর ভিতরে। সিমেন্টাইট হার্ড ব্রিটেল, এই জন্য হচ্ছে কি ফাইনালি যে ফাইনাল হিট ট্রিটমেন্ট প্রসেস কখনো হতে পারে না, মানে ফার্দার আরো এর কি প্রসেসিং করতে হবে, মডিফাই করতে হবে এটার কোয়ালিটি। জি স্যার। আর এই যে 2 নাম্বার ফিগারে তোমরা দেখতেছো, স্টিলের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। এই যে দেখো হচ্ছে, দেখো উপরের দিকে গেলে দেখো এখানে যে অস্টেনাইট শুধু মানে 900 ডিগ্রি উপরে এখানে শুধু অস্টেনাইট থাকবে, এর সাথে যদি আয়রন কার্বন ডাইঅক্সাইডের তুলনা করে দেখো নিচের দিকে আসতে থাকলে এখানে কিছু পরিমাণ ফেরাইট তৈরি হচ্ছে, এই পাশে কিছু সিমেন্টাইট তৈরি হচ্ছে, মানে যে আয়রন কার্বন যেটা আছে Ap3C এটাই হচ্ছে তত নিচের দিকে আসতেছে, সিমেন্টাইটের অ্যামাউন্টটা বাড়তেছে, আর এই যে অস্টেনাইট রিমুভ হয়ে গেছে। আর এখানে দেখো এই যে সুন্দর সুন্দর ছোট ছোট গ্রেইন গুলো দেখতেছো, এগুলো হচ্ছে পারলাইটের গ্রেইন, আর এই পাশে যে গ্রেইন গুলো থাকবে পারলাইট প্লাস সিমেন্টাইট। এখানে থাকবে এই যে মাঝখানে যেগুলো, সেগুলো হচ্ছে দেখবে হচ্ছে ফেরাইট, মানে কিছু থাকবে প্রোজেক্টেড ফেরাইট আর কিছু পরিমাণ হচ্ছে পারলাইট থাকবে আর ফেরাইট থাকবে এর সাথে। তো যদি কোশ্চেনে বলা হয় যে একটা পোর্শনের মাইক্রোস্ট্রাকচার ড্র করে দেখাও, তখন এইভাবে তোমরা লাইন ড্র করে দেখাই দিবা পাশাপাশি। 2 নম্বর ফিগার এটা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করবা যে কোন ফেজ আছে, জাস্ট ওই ফেজের মাইক্রোস্ট্রাকচার ড্র করে দিব ওইখানে, শেষ। তখন তো এটা তো কতদিনের মনে মোটামুটি শিকার হতো সবারই। আর একটা জিনিস খেয়াল করো, এই যে কালো কালো দাগগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে সিমেন্টাইটের গ্রেইন, কিন্তু তো সিমেন্টাইটের গ্রেইন এইভাবে ড্র করতে হবে, একটু বড় বড় আর মোটা মোটা করে দিবা। আর মাঝখানে এই যে দেখতো ছোট ছোট ইকুয়াল চিহ্নের মতো মানে ছোট ছোট লাইন, এই হচ্ছে পারলাইট। তো পারলাইটের মাইক্রোস্ট্রাকচার আসলে এইভাবে ড্র করতে হবে, আর অস্টেনাইটের এইভাবে দাগ টাগ টেনে বড় বড় করে দিলেই হবে। অস্টেনাইটের গ্রেইন আর এই ছোট ছোট দেখতেছো এগুলো হচ্ছে প্রোইউটেক্টেড সিমেন্টাইট। তো প্রোইউটেক্টেড সিমেন্টাইট এইভাবে এই শেষ পর্যন্ত ড্র করে দেখা যাবে, মানে প্রত্যেকটা মাইক্রোস্ট্রাকচার তো একদম আলাদা আছে, যেভাবে যেটা যেরকম মাইক্রোস্ট্রাকচার সেইভাবে ড্র করবা তোমরা। এখানে দেখো আরেকটা, এটা হচ্ছে স্ফেরোডাইজেশন অ্যানিলিং বা সংক্ষেপে বলা হয় স্ফেরোডাইজিং। আচ্ছা আমাকে বলো তো, অ্যানিলিংটা তো বুঝছো আগে, ফুল অ্যানিলিং সবাই কি বুঝছো? কি ব্যাপার তোমরা বুঝো নাই কথা বলো না কেন? স্যার আচ্ছা, অ্যানিলিং এ কি সমস্যা ছিল? স্যার ওই যে স্যার যদি স্যার সিমেন্টাইট তৈরি হতো স্যার সেক্ষেত্রে স্যার একটা সমস্যা ছিল, পরবর্তীতে স্যার আরো কাজ করতে হতো। মানে সিমেন্টাইট তৈরি হলে আমার কি করতে, মেশিনেবিলিটি কমে যাচ্ছে, মানে ওটা নিয়ে আর মেশিনিং করতে সমস্যা, তাই তো? জি স্যার ওটার জন্য। তো এই জন্য আমার হচ্ছে কি, ধরো এই প্রপার্টিজটা মডিফাই করে যেহেতু ওই সিমেন্টাইট বা ওই স্টিল করে রাখা যাবে না, এই জন্য এই ধরো আরেকটা হিট ট্রিটমেন্ট প্রসেস যে স্ফেরোডাইজিং যেটা আসছে, এটাতে কাজ কি, এটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে স্টিল যেটা ছিল সেটার হচ্ছে কি মেশিনেবিলিটি ইমপ্রুভ করবে, মানে ধরো মেশিনেবিলিটি ইমপ্রুভ করার জন্য আরেকটা যে অ্যানালিং প্রসেস ইউজ করা যায় এটাকে বলে স্ফেরোডাইজেশন বা স্ফেরোডাইজিং, বুঝতে পারছো? এই পারপাস থাকবে হচ্ছে কি অ্যানিলিং করে মেশিনেবিলিটি ইমপ্রুভ করা, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ইয়ের মতোই, বাট এই হিট ট্রিটমেন্ট প্রসেসে কিছু মানে কয়েকটা ওয়েতে করা যায়, 3 ভাবে করা যায় এটা। তো স্ফেরোডাইজিং ধরো কিভাবে, আরেকটা বললেন স্ফেরোডাইজিং করার জন্য মানে ফাইনালি দেখো আমরা অ্যানিলিং করে মাইক্রোস্ট্রাকচার কি পেলাম, শেষ পর্যন্ত কোনো মাইক্রোস্ট্রাকচার কোনো চেঞ্জ আসতেছে না, মানে ধরো শুরুতে কি ছিল যে ফেরাইটি পারলাইটে এবং শেষ পর্যন্ত রুম টেম্পারেচারে হিট ট্রিটমেন্ট করেও শেষ পর্যন্ত ফেরাইট আর পারলাইট ছিল, বাট এইখানে হচ্ছে কিছু পরিমাণে একটু চেঞ্জ আসবে। স্ফেরোডাইজিং করলে যে স্টিল স্ফেরোডাইজিং করা হবে, যদি হাইপো ইউটেক্টর নিয়ে স্ফেরোডাইজিং তাহলে দেখা যাবে ওই ফাইনালি যে ফেরাইট গুলো যে তৈরি হচ্ছিল সেই ফেরাইট গুলো হচ্ছে গ্লোবিউলার ফর্মে আসবে, গ্লোবিউলার বা স্ফেয়ার মানে যে গোল গোল আর কি, মানে তোমার এটা ফেরাইট এবার চেঞ্জ হয়ে গ্লোবিউলার ফর্মে আসবে স্ফেরোডাইজ, বা ওকে বলা হয় স্ফেয়ার বা গ্লোবিউলার, এই জন্য এই মানে এই প্রসেসটাকে বলা হয় স্ফেরোডাইজেশন। মাইক্রোস্ট্রাকচার দেখালে বুঝবা। আচ্ছা দেখো এটা তাহলে কিভাবে করা হবে, সেম এটাও
এই অ্যানিলিং এর মতোই, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। অ্যানিলিং এর মতো না, এটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে 3 ভাবে করা যায়। এই যে এখানে দেখো ছোট করে একটা বলা আছে, দেখো কিভাবে। হিট বিলো এন্ড অ্যাবভ A1। A1 মানে কি? লোয়ার ক্রিটিক্যাল লাইন, লোয়ার ক্রিটিক্যাল লাইন স্যার। তাই না? হিট দেখো বলেছে হিট বিলো এন্ড অ্যাবভ A1 এবং প্রলংড হোল্ডিং। তার মানে হচ্ছে কি, লোয়ার ক্রিটিক্যাল আমার যে লাইন আছে সেই লাইনের অ্যাবভ এন্ড মানে কি মানে হচ্ছে উপরে এবং নিচে কি করতে হবে? প্রলংড হোল্ডিং। প্রলংড হোল্ডিং মানে হচ্ছে লং টাইম ধরে মানে রাখতে হবে, মনে করো 10 ঘন্টা 12 ঘন্টা বা এরকম। তার মানে হচ্ছে কি, ইদার লোয়ার মানে লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে অথবা নিচে কি করতে হবে? প্রলংড হোল্ডিং, মানে অনেকক্ষণ ধরে এখানে ধরে রাখতে হবে, ওইখানে রাখতে হবে। মানে তোমার হচ্ছে হোল্ডিং বা সোকিং টেম্পারেচার টাইমটা অনেক বেশি দিতে হবে। তাহলে হচ্ছে কি এই যে স্পেরোডাইজেশন হবে। এটা একটা একভাবে করা যায়। তাহলে এইভাবে যদি করা হয় তাহলে দেখো কি হবে, যে যদি হাইপারের ক্ষেত্রে হয় তখন সিমেন্টাইট প্লেটস গুলো কি হবে, দেখো সিমেন্টাইট এই যে স্পেরোয়েডস তৈরি হচ্ছে, প্লেটস অবস্থায় থাকতেছে না। আর এর সাথে কি হবে, যে ডাক্টিলিটি ইনডিউস করছে। ডাক্টিলিটি বলে ব্রিটলনেস কমে গেল ওখানে, তোমার হচ্ছে হার্ডনেসও কিছু কমবে। বাট আমার যে ব্রিটলনেসের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা দেখো সলভ হয়েছে। তার মানে হচ্ছে কি, আমার মেশিনেবিলিটি বাড়তেছে। এবার এটা নিয়ে তুমি হচ্ছে রোলিং ফোর্সিং যে কোনো কিছু করতে পারবে। জি স্যার। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এটা তো একটা হলো। এই যে তাহলে এই 3টা প্রসেসে করা যায় স্পেরোডাইজিং, তার মধ্যে একটা কি? স্যার এখানে স্যার 2টা হলো না স্যার, একটা বিলো একটা অ্যাবভ স্যার। এই ওই তো একই, মানে বিলো মানে তুমি যদি বিলো নিচে হোল্ড করো, আর যে 2টা বললে, বাট এখানে পয়েন্ট একটাই। ইদার মনে করো এখানে তো অবলিক দেওয়া আছে, বুঝছো না? ইদার বিলো না হলে হচ্ছে অ্যাবভ। যদি মানে কি হোল্ডিং টাইমটা এখানে বেশি দিতে হবে, তাহলে হচ্ছে একভাবে করা যাবে। আর আরেকটা হচ্ছে দেখো এই যে অল্টারনেটলি হিট করা যাবে। এখানে তোমাদের বইতে আছে এই জিনিসগুলো। এখানে আরেকটা হচ্ছে 2 নম্বর যেভাবে হচ্ছে স্পেরোডাইজিং করা যাবে, সেটা হচ্ছে এই যে তোমার লোয়ার ক্রিটিক্যাল যে লাইনটা আছে A1, এই লাইনের উপরে এবং নিচে অল্টারনেটলি হিটিং অ্যান্ড কুলিং করতে হবে। মানে একবার হিটিং করলে কুলিং করলে আবার হিটিং, মানে হচ্ছে সিরিজ আকারে। হ্যাঁ, অল্টারনেট হিটিং অ্যান্ড কুলিং করলে আবার হচ্ছে যে স্পেরোডাইজিং মানে স্পেরোডাইট গুলো তৈরি হবে। স্যার ওই যে অনেকটা স্যার ওই যে কামারের স্যার ইয়া করে, ওই যে জিনিসপাতি বানায় স্যার, ওরা বারবার স্যার হিট করে আবার বাড়ি মারে স্যার। হ্যাঁ, স্যার ওই যে ইয়া বানায় ওইরকম অনেক। ওইরকমই, বাট ওইটা না, ওরা যে বাড়িতে ওইটা না, জাস্ট বলতে হচ্ছে মানে অল্টারনেট আকারে, মানে হচ্ছে মানে সিরিজ আকারে কুলিং এন্ড হিটিং করতে হবে। তাহলে হচ্ছে জাস্ট এইভাবে কি, ওই জাস্ট অ্যাবভ এন্ড জাস্ট বিলো, মানে এখানে হোল্ডিং বলছে, এখানে তোমরা লিখে নেবে জাস্ট অ্যাবভ এন্ড জাস্ট বিলো দা মানে যে হিটিং এন্ড কুলিং, মানে অল্টারনেট হিটিং এন্ড কুলিং। তো আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে তোমার যে A1 যে লাইন আছে সেই লাইনের উপরে হিট আপ করে তারপর হচ্ছে স্লোলি যদি কুল করা হয়। জি স্যার। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি, শেষে যেটা বললাম সেটা হচ্ছে যে A1 লাইন যেটা আছে এটা 50 ডিগ্রি না, এখানে হচ্ছে টেম্পারেচার বোঝায় উল্লেখ নেই, মানে অল্প একটু টেম্পারেচার একটু উপরে হিট আপ করে সেটা হচ্ছে কি এই লোয়ার কুলিং এর লাইন নিচে মানে হচ্ছে স্লোলি কুল করা, অথবা নিচে এসে স্লোলি মানে প্রলংড হোল্ডিং করা। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা অ্যানিলিং এর সময় তো আমরা স্লো কুলিং করলাম না লাস্টে? হ্যাঁ, এখানেও স্লো কুলিং না করলে তোমার যে গ্রেইন সাইজ গুলো বড় হয়ে যাবে। এখানেও একই, কিন্তু এখানে যে কিছু প্রসেসটা একটু আলাদা দেখতেছো না, এই যে হোল্ডিং এর একটা ব্যাপার আসছে এখানে। স্যার প্রলংড হোল্ডিংটা কি স্যার সবগুলা ক্ষেত্রেই স্যার? না, শেষ প্রথম দুইটাতে প্রথম একটা যেটা বললাম সেটাতে প্রলং হোল্ডিং ইউজ করতে পারবে, আর 3 নাম্বার যেটা বললাম সেটাতে প্রলং হোল্ডিং, আর মাঝখানে যেটা বললাম সেটা তো কি অল্টারনেট হিটিং এন্ড কুলিং, ওখানে হোল্ডিং প্রলং দরকার নেই। জি স্যার। বুঝতে পারছো? তো এটা করলে কি স্পেরোডাইজিং এর পারপাস ছিল আমার কি? স্যার ডাক্টিলিটি বাড়বে আর ব্রিটলনেস কমে যাবে স্যার, মেশিনেবিলিটি বাড়বে। হ্যাঁ, মেশিনেবিলিটি, এটা হচ্ছে এটার পারপাস ছিল। বুঝতে পারছো? তো এটা হলো, আচ্ছা এটা তো বুঝছো এখন যে স্পেরোডাইজ অ্যানিলিং বা স্পেরোডাইজিং বলা হয়। জি স্যার। এটা যদি মাইক্রো স্ট্রাকচার ড্র করতে বলি তাহলে কি ড্র করবা? স্যার এই যে স্যার ইয়া কি বলে সিমেন্টাইটেড স্যার ইয়া গ্রেইন গুলাকে স্যার প্লেটের মতো না করে স্যার গোল, হ্যাঁ গোল করে দিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে পারলাইটের সাথে সিমেন্টের যেগুলো থাকবে না হচ্ছে গোল গোল করে দিবা, মানে যে সার্কেল ড্র করে দিবা ছোট ছোট বল আকারে। জি স্যার। স্ফিয়ার যেটা বলে। আর যে নিচে এখানে কিছু কথাবার্তা বলা আছে পড়ে নিও, মানে স্পেরোডাইজ করলে স্ট্রাকচার গুলো কেমন বডি চেঞ্জ। এবার দেখো রিক্রিস্টালাইজ অ্যানিলিং, এগুলো এই যে এখানে বলে দিয়েছে রিক্রিস্টালাইজ অ্যানিলিং করলে কি হয়, যে দেখো সাফিসিয়েন্ট টাইম হিট করতে হবে কোথায় A1, মানে হচ্ছে কি এই যে আমার A1 যে লাইন এটা রিক্রিস্টালাইজ অ্যানিলিং এ তো এই যে এইখানে আছে। তার মানে বুঝতেছো স্পেরোডাইজিং কিন্তু
A1 তে যে স্পেরোডাইজেশন যেটা দেখানো হয়েছে এটা কিন্তু হচ্ছে কি A1 এর উপরে ছিল আর নিচেও ছিল, কিন্তু রিক্রিস্টালাইজেশন অ্যানেলিং যেটা দেখো অনেক নিচে, মানে A1 এর লাইনের মানে লোয়ার ক্রিটিক্যাল লাইনের নিচে হিট আপ করা হবে, এটা হিট আপ করে শেষ পর্যন্ত স্লো কুলিং।